আর জবাবের ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা আছে। সমস্যাটা এই কারণেই, আমরা কিন্তু আসলে এই সাবজেক্টের মাস্টার না এই অর্থেই আমরা হয়তোবা পড়ে এসেছি বা একটু পড়ছি, পড়ে লেকচার দিচ্ছি, কথা বলছি আপনাদের সামনে, এটা সত্য কথা। বাট এই বেসিক সাবজেক্ট গুলোর আসলে যে আরো যে বিশদ জ্ঞান প্রয়োজন, সেটা কিন্তু হোমিওপ্যাথ হিসেবে আমাদের খুব কম আছে এই অর্থেই যে আমাদের আসলে পোস্ট গ্রাজুয়েশন কোনো কোর্স নেই। আমরা জাস্ট আমাদের ওই ওই পড়াটুকু ওই পর্যন্তই শেষ করে এসেছি। যদি পোস্ট গ্রাজুয়েশন কোর্স থাকে তাহলে হয় কি, পড়াশোনাটা রেগুলার থাকলে প্রত্যেকটা জিনিসকে আবার সেই দেখেন যারা এমফিল করে বা এমডি করছে বা পিএইচডি করছে, ঠিক আছে, যারা রেসিডেন্সিয়াল পরীক্ষা দিচ্ছে বিশেষ করে এমবিবিএসরা, ওনারা কিন্তু বেসিক সব সাবজেক্ট পড়েন। পড়ে এরপরে স্পেশাল যে সাবজেক্টে উনি এমডি করতেছেন বা এফসিপিএস করেন, ওই সাবজেক্ট রিলেটেড পড়েন। যার জন্য ওনাদের যে নলেজ, সেক্ষেত্রে আমাদের নলেজটার সাথে একটু একটু তফাৎ থাকবেই, যার জন্য সকল প্রশ্নের প্রপার অ্যান্সার দেওয়াটা আমাদের জন্য কঠিন। এটা মানে আমি আমার পক্ষ থেকে বলছি যে আমার দুর্বলতাটা এই জায়গায় থাকবে। যার জন্য প্রশ্ন থাকলে যদি না জানা থাকে, অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী সময়তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যদি না জানি, সেক্ষেত্রে শুধু শুধু ভুল অ্যান্সার দেওয়ার কোনো যুক্তিকতা আমার কাছে নেই। আর এটাকে যদি মনে করেন যে আমার দুর্বলতা, তাহলে আপনারা মনে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আমি যে সব জানবো, এটা এটা কখনোই নাই। তবে আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে হোমিও দর্পণ গ্রুপের 244তম ক্লাস। এই ক্লাসে আসলে আমাদের গ্রুপের সকলকে স্বাগত। আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর, বিএইচএমএস সম্পন্ন করেছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছি সাতক্ষীরা জেলার কলারো উপজেলার কলারো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। আমি বর্তমানে প্র্যাকটিস করছি বাংলাদেশের ছোট জেলা খ্যাত মেহেরপুরের গাংনী উপজেলাতে। এটুকুই আমার পরিচয়। আর বরাবরের মতোই আজকেও আমার আলোচ্য বিষয় হিউম্যান অ্যানাটমি সাবজেক্টের বেসিক কনসেপ্ট অফ ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। আমাদের গত ক্লাসে আমরা জাস্ট ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটি বেসিক কনসেপশন দিয়েছিলাম আমরা। সেখান থেকে আজকে আমরা দুটি ভাগের মধ্যে একটি ভাগ, একটি হচ্ছে এক্সটার্নাল, অন্যটি হচ্ছে ইন্টারনাল। গত ক্লাসে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া সম্পর্কে বলেছিলাম, আজকে ইন্টারনাল জেনিটালিয়া সম্পর্কে বলবো। তবে ইন্টারনাল জেনিটালিয়ার ক্ষেত্রে একটু আলোচনাটা বিশদ হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আজকে শুধুমাত্র আমি ওভারি নিয়ে কথা বলবো, যেটি গতকালকে আমাদের শ্রদ্ধেয় নীলকমল স্যার তার আলোচনায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি যতটুকু আলোচনা শুনেছি, খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি জাস্ট এর অ্যানাটমিক্যাল যে বিষয়গুলো, এর সাথে কিছু ফিজিওলজিক্যাল বিষয় এবং আমাদের চেম্বার প্র্যাকটিসে যেটাকে আমরা মানে ক্লিনিক্যাল অ্যানাটমি বলা হয় বা অ্যাপ্লাইড অ্যানাটমি বলা হয়, সেই অংশটুকু একটু মানে টাচ করে যাব। আসলে আমরা গত ক্লাসের একটু রিভিউ করে নিই। যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটি আসলে একটি পুরুষ মানুষের নয়, সবসময় খেয়াল করবেন। বিশেষ করে এখানে যারা সিনিয়র আছেন, বিজ্ঞ চিকিৎসক আছেন, আমি বরাবরই বলি যে আমার ক্লাসগুলোর ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা খুব বেশি নেই, হয়তোবা ঝালাই হয়ে যায়, কিন্তু যারা একেবারেই নবীন, বিশেষ করে বাংলাদেশের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ইভেন যারা ডিপ্লোমা লেভেলের স্টুডেন্ট, এদের জন্য একটু উপকারী মনে হয়। কারণ আমরা পরীক্ষা নিতে যে বা পরীক্ষার খাতা দেখতে যে অনেক কিছু আসলে দেখি যেগুলো আমাদের জন্য লজ্জাজনক, যে হোমিওপ্যাথ হিসেবে লজ্জাজনক। দেখেন, এই যে অর্গানটি আপনারা স্ক্রিন শেয়ারে দেখছেন, এটি একটি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা সিস্টেমের ছবি। যেহেতু আমরা বললাম এই সিস্টেম কে দুটি ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। দেখেন, এক্সটার্নালের মধ্যে আমরা গতদিনই বলেছি মনোস পিউবিস, লিবিয়া মেজরা, লিবিয়া মাইনোরা, ক্লিটোরিস, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল অর্গান। ইন্টারনালের মধ্যে একটু খেয়াল করেন ছবি থেকে, জাস্ট আমরা যেটাকে বাংলাতে জরায়ু বলি, ইউটেরাস, ঠিক আছে। আমার কার্সারটি যদি দেখতে পান, তাহলে আপনারা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ইউটেরাস, এটি একটা অর্গান।
যেখানে আমাদের আসলে সন্তান ধারণ করে একটি মা, সেই সন্তান ধারণের একটি জায়গা, ঠিক আছে। এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে আমাদের ওভারি নামে আরেকটি অর্গান, এবং ওভারির সাথে আমাদের এই জরায়ুর যে কানেকশন, সেটা একটি টিউব বা নালী দিয়ে হয়ে থাকে। এই টিউব বা নালীকে আমরা বলি ফেলোপিয়ান টিউব, ঠিক আছে। আর এই জরায়ুর সাথে, জরায়ুর মুখের সাথে, যেটাকে আমরা সার্ভিক্স বলে থাকি, এই সার্ভিক্সের সাথে আমাদের যে ভ্যাজাইনাল ক্যানেল আছে, ঠিক আছে, এটি হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। এর সাথে আমাদের সার্ভিক্সের সাথে যুক্ত হয়েছে। সার্ভিক্সকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে এক্সটার্নাল সার্ভিস আর একটা হচ্ছে ইন্টারনাল সার্ভিক্স। এক্সটার্নাল অসও বলা হয় বা ইন্টারনাল অসও বলা হয়। সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে এখন আমাদের এই সাবকন্টিনেন্টে, সিএ সার্ভিক্স বা কার্সিনোমা অফ সার্ভিক্স এই রোগটি অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে। এবং মহিলাদের ক্ষেত্রে, যাদেরকে আমরা জরায়ুর ক্যান্সার বলে অভিহিত করা হয়, আসলে মূলত এই সার্ভিক্সেই ক্যান্সার হয়, যার জন্য 30 বছরের পর থেকে প্রতিটি মহিলা বা মা, যেটাই আমরা বলি, মেয়েদের একটি টেস্ট আমাদের বাংলাদেশ সরকার নিয়মিত করার জন্য বলে থাকে, সেটি হচ্ছে ভায়া টেস্ট, ঠিক আছে, জরায়ুর মুখের টেস্ট, ঠিক আছে। এই টেস্টটি আমাদের উপজেলা লেভেলেও এখন হয়ে থাকে। যাক, আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল অর্গানগুলোর কথা বললাম। যেহেতু যে দেখেন, এই জরায়ুর সাথে যে টিউবটা আছে ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব বলা হয়, আরেকটা হচ্ছে ওভারি। আমরা যেহেতু আজকে আমাদের মূল বিষয় ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান, জাস্ট আমরা ওই জায়গা থেকে এই ইন্টারনাল জেনিটাল অর্গানটিকে আমরা একটু সামনে নিয়ে এসেছি, ঠিক আছে। ছবিটি যদি আমরা খেয়াল করি, তাহলে অর্গানগুলোর নাম এবং এর পার্টস গুলো আমরা আসলে জানতে পারবো। এটি হচ্ছে আমাদের, যেটিকে আমরা ভ্যাজাইনা বলি। দ্যাট মিনস একটি কাপল যখন ইন্টারকোর্স করে, সেই ইন্টারকোর্সের চ্যানেল এটি। আচ্ছা, এর সাথেই চলে আসছে যে আমাদের অস, দ্যাট মিনস ইউটেরাসের শুরু। সেই শুরুতে এসে একটা হচ্ছে এক্সটার্নাল অস, এরপরে সার্ভিক্যাল ক্যানেল বলা হচ্ছে, এরপর হচ্ছে ইন্টারনাল অস। জাস্ট দেখেন, এখানে একটি খাঁজ, তারপরে একটু ফাঁকা জায়গা, আরেকটি খাঁজ, এরপরে হচ্ছে আমাদের ইউটেরাইন বডি বা বডি অফ দ্য ইউটেরাস বা ইউটেরাইন বডি ক্যাভিটি, যেটাই বলা হয় না কেন, ঠিক আছে। এরপরে উপরেরটি চলে গেল ফান্ডাস অফ দ্য ইউটেরাস। এটি হচ্ছে ইউটেরাসের পার্ট, তিনটি পার্ট, একটা ফান্ডাস, বডি, সার্ভিক্স। সার্ভিক্সের মধ্যে দুটি পার্ট, একটি হচ্ছে এক্সটার্নাল আর একটি হচ্ছে ইন্টারনাল সার্ভিক্স। তাহলে এটি পেলাম। এর পরে আসছি যেটা আমাদের সাথে, দেখেন যে টিউব, এটা হচ্ছে একটা হচ্ছে ওভারি। খেয়াল করি আমরা, দুই পাশে মেয়েদের জরায়ুর দুই পাশে দুটি নালী দিয়ে, যেটাকে আমরা ফেলোপিয়ান টিউব বলি, এই ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউবের সাথে সংযুক্ত থাকে ওভারি নামে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি, ঠিক আছে। আমরা একটু ছবিতে খেয়াল করি, এই এই জায়গাটি হচ্ছে, এটা হচ্ছে ওভারি, এটা একটা ওভারিয়ান লিগামেন্ট দিয়ে আসলে যুক্ত থাকে। এই জরায়ুটা আসলে বেশ কিছু লিগামেন্ট, ব্রড এবং স্মল লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। এগুলো মানে বিশদ অ্যানাটমি পার্ট, আমি বেসিক জিনিসগুলো একটু বলে যাব, সেটি একটু খেয়াল রাখবেন। তাহলে এটি হচ্ছে যুক্ত থাকে আমাদেরকে ইউটেরাইন বডির সাথে, ফান্ডাসের এই জাংশনের সাথে যুক্ত থাকছে। এটার যুক্ত থাকার কি, আমাদের যখন এই ওভারি থেকে ওভাম সিক্রেশন হয়, সেই ওভামটা আমাদের এই ইউটেরাইন টিউবের মধ্যে দিয়ে বা ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এই জরায়ুর ভিতরে আসে। মূলত হচ্ছে যেহেতু রিপ্রোডাক্টিভ কাজে আমাদের এটা ফিমেল রিপ্রোডাক্টিভ, মানে রিপ্রোডাকশনে এই অঙ্গটি যুক্ত। তাহলে একটি পুরুষের স্পার্ম যখন তার এই ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যে ধীরে 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 ফেলোপিয়ান টিউবের মধ্যে চলে যাচ্ছে, এবং একটি মেয়ের যখন তার ওভুলেশন হচ্ছে, ওভুলেশন হয়ে ওভামটা সিক্রেশন হচ্ছে, ওভামটিও এই ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ঢুকছে, ঢুকে ফেলোপিয়ান টিউবের মধ্যেই মূলত ফার্টিলাইজেশন হয়, এবং ধীরে 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 সেটি আমাদের আবার এই ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ইমপ্ল্যান্ট হয়, এবং সেটি আস্তে 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 ধীরে মানে বড় হতে থাকে ডে বাই ডে, সেল ডিভিশন। এবং
একটি পর্যায়ে যে এটি একটি পূর্ণাঙ্গত প্রাপ্ত হয় এবং এটি মানুষের জন্ম হয়। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য, সৃষ্টিকর্তার উদ্দেশ্য এই জায়গাটি, এই অঙ্গ থেকে। আমি প্রথমেই বলেছিলাম আজকে আসলে আমরা যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ওভারিটা। তাহলে ওভারি কি আসলে? এটি দেখেন, দ্য প্রাইমারি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাকশনের বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটি প্রাইমারি অর্গান, অর গোনাড বলা হচ্ছে। অর গোনাড আর দ্য টু ওভারিস। ঠিক আছে, গোনাড বলতে আসলে আমরা এখানে মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় বলা হয়। ঠিক আছে, মেয়েদের গোনাডটা হচ্ছে ওভারি, এটা ডিম্বাশয় বলা হয়। তাহলে ওভারি কয়টা থাকে? দুটি। আর দি টু ওভারিস, দুই পাশে দুটি ওভারি থাকে। দেখেন, ইস ওভারি ইজ এ সলিড ovoid structure about size and shape of an almond. ওভার দ্যাট মিনস আপনার ওই যে বললাম ডিম্বাকারের মতো, আমরা একটু ছবিতে খেয়াল করে দেখেছি, দেখেন কিছুটা ডিম্বাকারের মতো। এবং শেপটা যদি আমরা বলি যে অ্যালমন্ড বলতে কাঠবাদাম বলা হয়, ওদের নাম হচ্ছে কাঠবাদাম, কাঠবাদামের সাইজের। এবং এটি সাইজ হচ্ছে কত? অ্যাবাউট 3.5 সেন্টিমিটার ইন লেন্থ। এর লেন্থটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, ওয়াইড বা প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, এবং এর থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে যদি আমরা দেখেন, অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে ইনলার্জমেন্ট অফ ওভারি পাই। আমি আসলে আমার এটার সাথে সাথে কিছু ক্লিনিক্যাল কথাবার্তা হয়তো বলবো, সেটি একটু খেয়াল রাখবেন। যে ইনলার্জমেন্ট অফ ওভারি অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টের কিন্তু এটা পাই। কারণ কি, আমরা যখন একটা সনোলজিস্ট সনো করতে যে মাপটি বেশি পাই, হ্যাঁ এখানে যে মাপটি বলা হচ্ছে 3.5 ইন্টু 2:1, হয়তো বা আরেকটি বইয়ে এর থেকে অল্প কিছু কম বেশি পেতে পারেন। সেটার জন্য যে এটি বেঠিক বা ওইটি সঠিক বা এইটি সঠিক ওইটি বেঠিক, এই জায়গাটি করবেন না এই অর্থেই। কারণ আমাদের যে মেডিকেল সায়েন্সের বইগুলো, এই বইগুলো আসলে ইংল্যান্ড, আমেরিকা বা বাইরের দেশে যেভাবে লেখা হয়, এবং এটা চেঞ্জেবল, অনেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এই সাইজটা যেটা আমি দিয়েছি এটা অথেন্টিক সোর্স থেকেই দেওয়া। এটি একটু খেয়াল রাখবেন। তাহলে থিকনেস হচ্ছে 1, প্রশস্ত 2 এবং লম্বা হচ্ছে 3.5 সেন্টিমিটার। এবং এটা কোথায় থাকে দেখেন, আমরা তো বললাম যেহেতু ফিমেল, তাহলে দ্য ওভারিজ আর লোকেটেড ইন শ্যালো ডিপ্রেশন কল্ড ওভারিয়ান ফোসা। একটা ডিপ্রেশন মানে তো একটু গভীর মতো জায়গা, ডিপ্রেসড জায়গা। ঠিক আছে, ভাষা ভাষা অবস্থায় থাকে, এরকম একটা অগভীর জায়গার মতো অবস্থাতে থাকে, এবং ওই জায়গাটির নাম হচ্ছে ওভারিয়ান ফোসা। ওই ডিপ্রেসড শ্যাডো জায়গাটির নামই হচ্ছে ওভারিয়ান ফোসা। এই ওভারিয়ান ফোসার মধ্যেই ওভারিটি থাকে। কয়টা থাকবে দেখেন, আমাদের জরায়ু যেটা ইউটেরাস, যেটা ইউটেরাসের দুই পাশে, ওয়ান অন ইচ সাইড অফ দ্য ইউটেরাস। একটি ইউটেরাসের পাশে, মানে ইউটেরাসের এক পাশে একটি আর এক পাশে একটি, এভাবেই থাকে। ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিক ক্যাভিটি। আমাদের যে পেলভিক ক্যাভিটি, আমাদের দেখেন বডির মধ্যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, থোরাসিক ক্যাভিটি আছে, পেলভিক ক্যাভিটি আছে। ঠিক আছে, এই পেলভিক ক্যাভিটির ল্যাটারাল সাইডে থাকে। আমরা এই টার্মগুলো অ্যানাটমিক ক্লাসে, প্রথম ক্লাসে বলেছিলাম, মিডিয়াল, ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। ঠিক আছে, এগুলো তাহলে ল্যাটারাল, পার্শ্ববর্তী জায়গায়। এবং এটা আসলে এই যে ওভারিটা কি থাকে, আমরা বললাম যে একটা লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্টের সাথে এটা পেরিটোনিয়াল লিগামেন্ট, দে আর হেল্ড লুজলি ইন প্লেস বাই পেরিটোনিয়াল লিগামেন্ট। আচ্ছা, আমরা যে ছবিটি একটু খেয়াল করব, এটি একটু খেয়াল করলে দেখেন, যদিও একটু আফসা ছবিটি, এই ছবিটি কিন্তু আমাদের একটা রিয়েল ছবি। রিয়েল ছবি এই অর্থে, সিজারিয়ান সেকশন করার সময় কিন্তু আসলে এই জরায়ুটিকে বের করে নিয়ে আসা হয়, বাচ্চাটা বের করে জরায়ুটা পরবর্তীতে রিপ্লেস করা হয়। ঠিক আছে, দেখেন ইউটেরাস, এটা হচ্ছে জরায়ু, একটু খেয়াল করে দেখবেন। জরায়ুর পরে এই দেখেন লেফট টিউব, রাইট টিউব, এই চলে আসছেন, দেখেন তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে ওভারি, তার মানে দুপাশে দুটি ওভারি থাকছে। এটি কিন্তু আসলে আমাদের মানব দেহের মধ্যেকার ছবি।
আচ্ছা, আরেকটি জায়গা একটু দেখেন, আরেকটি ছবিতে আমরা, এটাও রিয়েল ছবি, ঠিক আছে, কারণ এগুলো সার্জারি করার সময় আসলে বিভিন্নভাবে তুলে তুলে থাকেন, বিশেষ করে ল্যাপারোস্কোপি সার্জারির সময় বা ল্যাপারোস্কোপি মেশিন দিয়ে এই ছবিগুলো তোলা। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস ইউটেরাসের। আমরা যদি খেয়াল করি, এই দেখেন ফেলোপিয়ান টিউব একেবারে খুব স্পষ্ট করে লেখা আছে, এটা ওভারি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটি জিনিস আমি একটু বলে রাখি, দেখেন অ্যাডিনেক্সা, এটা রাইট অ্যাডিনেক্সা, এটা লেফট অ্যাডিনেক্সা। কারণ কি এই টার্মটি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ আল্ট্রাসাউন্ড রিপোর্টে অ্যাডিনেক্সাল সিস্ট পাবো, বেশিরভাগ, অধিকাংশ জায়গায় দেখবেন এই অ্যাডিনেক্সাল সিস্ট থাকে। এখানে দুটি জিনিস, একটি হচ্ছে ওভারিয়ান সিস্ট আর একটি হচ্ছে অ্যাডিনেক্সাল সিস্ট, দুটি কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। ওভারির সিস্ট আমরা তো ওভারিতেই হচ্ছে, আর এডিনেক্সাল এরিয়া যেটা বা এডিনেক্সাল রিজিয়ন যেটা, এটি কিন্তু আসলে আমাদের ওভারি থেকে ইউটেরাসের যে কানেকশন বা কানেক্টিং এরিয়া, এই যে ফেলোপিয়ান টিউব সহ কিছু রাউন্ড লিগামেন্ট, ব্রড লিগামেন্ট, স্মল লিগামেন্ট থাকে, এই যে এরিয়া, এই এরিয়াটাকেই আসলে মূলত বলা হয় এডিনেক্সাল রিজিয়ন। এই জায়গাটি নিয়ে আমাদের কিন্তু অনেক চিকিৎসকের একটু কনফিউশন থাকে, যার জন্য আসলে এডিনেক্সাল সিস্ট আর ওভারিয়ান সিস্ট কিন্তু এক জিনিস নয়। আসলে এবার আসি আমরা পজিশন অফ দ্য ইউটেরাস, আমাদের এই সরি, পজিশন অফ দ্য ওভারি কোথায় থাকে। এই পজিশনটা আসলে ভেরিয়েবল, ভেরিয়েবল এই কারণেই যে ওই যে বললাম ভাসমান অবস্থায় থাকে, ডিপ্রেসড অবস্থায় থাকে, এটা ডিপ্রেশন, একটা শ্যাডোর মধ্যে। তাহলে এই দ্য পজিশন অফ দ্য ওভারি ইজ ভেরিয়েবল ইন নালিপেরাস ওম্যান। এই নালিপেরা এবং মাল্টিপেরা, এটা নিয়ে গতকালকে আমাদের স্যার বলেছেন, বিধায় আমি আর ব্যাখ্যাতে যাব না। নালিপেরাস ওম্যান, ইট লং অ্যাক্সিস ইজ নিয়ারলি ভার্টিক্যাল। লং অ্যাক্সিস বলতে আসলে লম্বালম্বি যে বিষয়টি, একটু খেয়াল করেন এই ছবিতে, মূলত এখানে দুটি পোল থাকে, একটি হচ্ছে আপার পোল আর একটি হচ্ছে লোয়ার পোল। লং অ্যাক্সিস বলতে এই যে ভার্টিক্যালি, মানে আমি সোজা হয়ে দাঁড়ালে যেটা হচ্ছে সেটা হচ্ছে লং অ্যাক্সিস, ঠিক আছে। আমি যদি সোজা, একটি মানুষ সোজা হয়ে যদি দাঁড়ায়, এটাকেই বলা হয় লং অ্যাক্সিস। আর ভার্টিক্যাল, সরি, হরিজন্টাল হচ্ছে আনুভূমিক, মানে আমি যদি শুয়ে থাকি, বিছানায় শুয়ে থাকি, এটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে। এই যে এই দুটি টার্ম একটু যদি আমরা খেয়াল রাখি, তাহলে এই জায়গাটি বুঝতে পারবো। তাহলে নালিপেরাস ওম্যান, যে মেয়ের বা মায়ের বাচ্চা হয়নি, নালিপেরা। আর মাল্টিপেরা, দ্যাট মিনস তার বাচ্চা হয়েছে, এটুকু খেয়াল করবেন। তাহলে এই যাদের বাচ্চা হয়নি, এদের ওভারি থাকবে হচ্ছে লম্বালম্বি, লং অ্যাক্সিস, নিয়ারলি ভার্টিক্যাল। তার মানে আমাদের যে ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলাম বরাবর থাকবে। সো দ্যাট দ্য ওভারি ইজ ইউজুয়ালি ডিসক্রাইবড অ্যাজ হ্যাভিং অ্যান আপার পোল। এই কারণেই এই ওভারিটার দুটি পোল থাকে, একটি হচ্ছে আপার পোল যেটি উপরের দিকে থাকে, এবং নিচের দিকে যেটি থাকে সেটি হচ্ছে লোয়ার পোল। যেটা আপনি যদি কিডনির সাথে রিলেটেড, মানে রিলেশন করেন, কিডনিরও দেখেন দুটি পোল থাকে, একটি আপার পোল, লোয়ার পোল, ঠিক আছে। ঠিক আমাদের যে ভার্টিব্রাল কলাম এইভাবে থাকে হচ্ছে নালিপেরাস ওমেনদের মধ্যে, যার বাচ্চা হয়নি। হাউ এভার ইন মাল্টিপেরাস, যে মেয়ের বা যে মায়ের বাচ্চা হয়েছে, দ্য লং অ্যাক্সিস বিকাম হরিজন্টাল। এই লং অ্যাক্সিস, দ্যাট মিনস এই ওভারিটা সোজা তখন আর থাকে না, সেটা হরিজন্টাল হয়ে যায়, ঠিক আছে। এবং এর যে আপার পোলটা থাকে, এই পোলটা চলে যায় ল্যাটারালি, আর লোয়ার পোলটা চলে যায় মিডিয়ালি। দ্যাট মিনস মিডিয়ালি বলতে আমাদের মাঝ বরাবর, আর ল্যাটারালি বলতে আমাদের পার্শ্বের দিকে। তাহলে ডানটা ডান পাশের দিকে চলে যাবে এবং লোয়ার পোলটা আমাদের জাস্ট মিড লাইন বরাবর থাকবে, সো দ্যাট দ্য আপার পোল পয়েন্টেড ল্যাটারালি এন্ড দ্য লোয়ার পোল মিডিয়ালি। আচ্ছা, এখন আসুন যে ইয়াং গার্ল, যাদের যাদের এখনো ওভুলেশন শুরু হয়নি, দ্যাট মিনস মিনিস্ট্রেশন শুরু হয়নি, এদের ক্ষেত্রে ওভারির কালারটা কি থাকে, ঠিক আছে। কিছুটা আমরা ধূসর গোলাপি বর্ণের, গ্রেশ পিঙ্ক কালার দেখেন। ইন ইয়াং গার্লস বিফোর দ্য অনসেট অফ ওভুলেশন, দ্য ওভারিজ হ্যাভ এ স্মুথ সারফেস। তাহলে ওভারি স্মুথ সারফেস থাকে,
স্মুথ সারফেস থাকে এবং তার কালারটা হয় হচ্ছে গ্রেশ পিঙ্ক ইন কালার আফটার পিউবার্টি। আমরা এই পিউবার্টি বিষয়টা সকলেই জানি, বয়ঃসন্ধিকাল, এবং এটাকে আমরা মেডিকেল টার্মে আরেকটি বলি মেনার্কি, অনসেট অফ মিনস্ট্রেশন। ঠিক আছে, তাহলে আফটার পিউবার্টি দ্য সারফেস বিকাম আনইভেন, যেটা স্মুথ ছিল সেই সারফেসটা কিছুটা রাফ হয়ে যায়। ঠিক আছে, সেই সারফেসটা কি হচ্ছে, কিছুটা রাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এর কালারটি দেখেন চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ ফ্রম পিঙ্ক টু গ্রে। ঠিক আছে, গোলাপি থেকে ধূসর বর্ণের দিকে আসলে চলে যায়। এই যে অমসৃণ হয়ে যাওয়া, ঠিক আছে, এই অমসৃণ হয়ে যাওয়ার একটি কারণ হচ্ছে ওভুলেশন। কারণ ওভুলেশনের সময় মানে স্কেয়ার তৈরি হয়। যেমন স্কেয়ারটা বাংলা কি বলবো আপনাদের, একটি ঘা হলে বা ক্ষত তৈরি হলে ওর উপরের যে একটি অমসৃণ অবস্থা তৈরি হয়, এটি কিন্তু এই জন্যই ওভুলেশনের পরে, দ্যাট মিনস যাদের আফটার পিউবার্টি ওভুলেশন হচ্ছে, এদের কিন্তু এই ওভারির সারফেসটা আমার আর স্মুথ থাকে না, তখন এই আনইভেন বা স্কেয়ার হয়ে যায়। আচ্ছা, স্ট্রাকচার কেমন? আসলে আমরা কিন্তু রিয়েল পিকচার দেখেছি। এখন দেখেন, এটা হচ্ছে ওর এই যে সাদা জায়গাটি দেখছেন, টোটাল এটা হচ্ছে রিয়েল পিকচারে যেটা আমরা দেখলাম। আর এগুলো তো জাস্ট এমনি ছবিতে বোঝানোর জন্য ডামি হিসেবে। তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন, আসলে প্রত্যেকটা জিনিসের লেয়ার আছে। যেমন আমাদের শরীরটা কি চামড়া দিয়ে তৈরি, ঠিক আমাদের প্রত্যেকটি অর্গানের কিন্তু লেয়ার আছে। ঠিক আছে, তাহলে the ovaries are covered on the outside, বাইরের দিকে, by a layer of simple cuboidal epithelium called germinal epithelium বা ওভারিয়ান ইপিথেলিয়াম বলে। জার্মিনাল ইপিথেলিয়াম বা ওভারিয়ান, এই ইপিথেলিয়াম টিস্যু দিয়ে আমাদের এই ওভারির উপরের অংশটি তৈরি। This is actually the visceral peritoneum that envelops the ovaries. তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কি আসলে ভিসারাল আমাদের যে অ্যাবডোমিনের কাভারিং, এই অ্যাবডোমিনের কাভারিং কে আমরা পেরিটোনিয়াম বলি। যেমন আমাদের হার্টের কাভারিং আছে, লাংসের কাভারিং আছে, আমাদের ব্রেইনের কাভারিং আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু দেখেন কাভারিং মানে কাভার আছে, সৃষ্টিকর্তা কিন্তু একটা কাভার দিয়ে দিয়েছে। কিসের জন্য? এটাকে রক্ষা করার জন্য। ঠিক আছে, যেমন আমাদের লাংসের আমরা প্লুরা বলি। ঠিক আছে, ঠিক এই যে কাভারিং, আমাদের ওভারির যে কাভারিং, এই উপরের অংশটুকু, এটা তৈরি হচ্ছে জার্মিনাল ইপিথেলিয়াম দিয়ে। ঠিক আছে, মূলত এটি হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম, এবং এটা কি ওভারিকে এনভেলপস। এনভেলপ মানে তো খাম, সকলেই জানি খাম কি করে, চিঠিকে ঢেকে রাখে, এটা ওই ওভারিটাকে ঢেকে রাখে। এর নিচে কি থাকে দেখেন, আন্ডারনিথ দিস লেয়ার ইজ ডেন্স কানেকটিভ টিস্যু ক্যাপসুল। এর নিচে কিন্তু একটি ঘন কানেকটিভ টিস্যুর ক্যাপসুল থাকে। এটির নাম কি? এটির নাম হচ্ছে, দেখেন আমাদের একটু কালার চেঞ্জ করে দুটি নাম, তাহলে আমাদের ওভারির দুটি লেয়ার, একটি হচ্ছে জার্মিনাল ইপিথেলিয়াল লেয়ার, আর আরেকটি নাম হচ্ছে টিউনিকা লোবুজিনিয়া, অ্যালবুজিনিয়া, সরি, টিউনিকা অ্যালবুজিনিয়া। আমরা একটু দুটি কালারটি আলাদা করতে, তাহলে ওভারির লেয়ার দুটি, একটি হচ্ছে জার্মিনাল ইপিথেলিয়াল লেয়ার, একটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এটি কি হচ্ছে, দ্য সাবস্টেন্স অফ দ্য ওভারি ইজ distinctly derived into outer cortex and inner medulla। সেই কিডনির জায়গায় চলে যান, কিডনির সাথে কিছুটা সামঞ্জস্য মানে সদৃশতা আছে। তাহলে বাইরের দিক থেকে আমরা দুটি জায়গা, স্বতন্ত্রভাবে দুটি জায়গা পাচ্ছি। একটি হচ্ছে বাইরের দিকের অংশটিকে বলছে কর্টেক্স, আউটার কর্টেক্স, এবং ভিতরটিকে বলছি ইনার মেডুলা। এটা হচ্ছে আমাদের একটি ওভারির ক্রস সেকশন। যদিও এটি রিয়েল না, এটি জাস্ট একটি ডামি পিকচার, ছবি এঁকে তৈরি করা। এটি ক্রস সেকশন করা হয়েছে। একটু খেয়াল করি, আমরা যে কর্টেক্স এর কথা বললাম, এই যে কর্টেক্স, ঠিক আছে, মেডুলা, এর মধ্যে দেখেন আমাদের এই যে ফলিকল গুলো তৈরি হচ্ছে,
এটা আমরা আসলে একটু পরবর্তীতে আসবো, জাস্ট ছবিটা আমরা একটু দেখে নিলাম। এই যে জার্মিনাল ইপিথেলিয়াম, একটু খেয়াল করেন আমার কার্ডচারটি খেয়াল দেখলে, ঠিক আছে, এই দেখেন টিউনিকা, ঠিক আছে, অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, এগুলো কর্পাস লুটিয়াম, এটা আমরা ফলিকুল গুলোর প্রাইমারি, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, ম্যাচিউর ফলিকুল, এটা আমরা আসবো। ছবিটি আমরা একটু দেখে নিই এবং মনে রাখার চেষ্টা করি। স্ট্রাকচার কি হয় ভিতরে দেখেন, দ্য কর্টেক্স অ্যাপিয়ার্স মোর ডেন্স অ্যান্ড গ্র্যানুলার ডিউ টু দ্য প্রেজেন্স অফ নিউমেরাস ওভারিয়ান ফলিকলস ইন ভেরিয়াস স্টেজ অফ ডেভেলপমেন্ট। কেন ডেভেলপমেন্ট? কারণ এটি কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে ডেভেলপ হয়। আমাদের শ্রদ্ধেয় নীলকমল বলবন স্যার কিন্তু দেখেন একটি জার্নি শুরু করেছেন, এটি কিন্তু একদিনের বিষয় না, একটি জার্নি, মেনার্কি টু মেনোপোজ। যদি আপনি এখানে যারা মেয়ে আছেন তারা যদি একটু চিন্তা করেন, তাদের জীবনের যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হয় সেদিন থেকে আজ অবধি, যাদের হয়তো 25, 30, 35 বছর, আর এখানে যারা একটু বয়স্ক আছেন, দ্যাট মিন যাদের হয়তোবা মেনোপোজ হয়ে গেছে, তারা যদি একটু চিন্তা করেন যে আপনার ওই মেনার্কি থেকে মেনোপোজ পর্যন্ত একটা দিনে সংগঠিত হয়নি, একটি সিকুয়েন্স, ধীরে 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 আপনি ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছিয়েছেন, ঠিক আছে। তাহলে স্যার যে বিষয়টি বলছেন, এটি একটি দীর্ঘ পথ। এই পথে ধীরে ধীরে সে প্রত্যেকটি ইভেন্ট এবং প্রত্যেকটি ইভেন্টের জায়গায় কি কি সমস্যার সম্মুখীন ওই মেয়ে বা ওই মা হচ্ছেন, সেটির বিশ্লেষণ স্যার কিন্তু করে দিচ্ছেন। এই জন্য আসলে স্যার কে ধন্যবাদ দিয়ে ছোট করাটা হয়তো আমার মতো মানুষের ঠিক হবে না, কারণ স্যার যে কাজটি শুরু করেছেন সেটি আমাদের শেখার জায়গাটিকে অনেক বড় করে দিচ্ছে। তাহলে আমি জাস্ট যে জায়গাটি বলার চেষ্টা করছি যে এই যে ওভারির স্ট্রাকচারের মধ্যে আমরা বলেছিলাম আউটার কর্টেক্স এবং মেডুলারকে। তাহলে কর্টেক্সটা কি অ্যাপিয়ার হচ্ছে, দ্য কর্টেক্স অ্যাপিয়ার মোর ডেন্স, ঘনত্ব থাকে, অ্যান্ড গ্র্যানুলার বলতে আমরা অবশ্যই দেখেন দানাদার মতো পদার্থ, গ্র্যানুলার টিস্যু, ডিউ টু দ্য প্রেজেন্স অফ নিউমেরাস ওভারিয়ান ফলিকল। কারণ কি গ্র্যানুলার কেন? ওর মধ্যে প্রচুর পরিমাণ ওভারিয়ান ফলিকল থাকে, এবং এটা কিসের জন্য? ইন ভেরিয়াস স্টেজ অফ ডেভেলপমেন্ট। কারণ ধীরে ধীরে যে ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন স্টেজে, ধাপে ধাপে, সেটার ক্ষেত্রে ইচ অফ দ্য ফলিকিউলস কন্টেইন অ্যান ওসাইট। প্রত্যেকটি ফলিকিউলে একটি করে ওসাইট থাকে। এখন ওসাইট কি? দেখেন আমরা ডিম বলি, সোজা কথা যদি বাংলাতে বলি ডিম, ঠিক আছে, কারণ ওভার কি প্রোডাকশন করছে? ডিম এগ সেল প্রোডাকশন করছে। এই এগ সেলকে আমরা ওভা বলা হচ্ছে বা ওসাইট বলা হচ্ছে, বা এটা ফিমেল জার্ম সেলও বলা হয়। আর মেডুলা কি হচ্ছে? ওটা তো আমরা বললাম কর্টেক্স। মেডুলাতে কি পাচ্ছেন? মেডুলা ইজ এ লুজ কানেকটিভ টিস্যু, ওটা হচ্ছে ডেন্স গ্র্যানুলার, আর হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু হুইচ অ্যাবান্ডেন্ট ব্লাড ভেসেল, লিম্ফ্যাটিক ভেসেল এবং নার্ভ ফাইবার। তাহলে এর মধ্যে মেডুলার মধ্যে কি থাকছে? ব্লাড ভেসেল, লিম্ফ্যাটিক ভেসেল এবং নার্ভ ফাইবার। একটু ছবিতে আসেন, একটু খেয়াল করি আমরা, এই দেখেন ব্লাড ভেসেল, ঠিক আছে, এগুলো মেডুলা। একটু উল্লেখ করে দিয়েছে ভেসেল গুলো, মানে ভেসেল গুলো, এগুলো হচ্ছে মেডুলার মধ্যে। আর কর্টেক্স এর মধ্যে যে ফলিকুল, কর্টেক্স এর ফলিকুল, তাহলে পরের স্লাইডে যে কথাটি বললাম এটির সাথে সদৃশ অবশ্যই স্লাইড। The cortex contain ovarian follicle. আমরা বললাম কর্টেক্স হচ্ছে cortex ovarian follicle at various stages of development. যেমন নীলকমল কিন্তু মেনস্ট্রুয়েশন স্টেজগুলো স্যার বলেছিলেন, এটি ধাপে ধাপে, ঠিক আছে, বললাম এখন খেয়াল করি মানুষ, এটা তো মেয়েদের বিষয়, মেয়ে যখন জন্মাচ্ছে
বিষয় আমার মনে হয় সকলেই অবহিত আছেন। এই যে ডিম, সৃষ্টিকর্তা ডিমটিকে কিন্তু নির্দিষ্ট দিয়েই পাঠিয়েছেন। সেক্সুয়াল লাইফ আমরা যদি মেনার্কি পর্যন্ত এটি তার রিপ্রোডাক্টিভ লাইফ, মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত রিপ্রোডাক্টিভ লাইফ। আমাদের দেশে 11-12 বছর হচ্ছে, অনেক আমরা একটু কম পাচ্ছি, আর মেনোপজেসটা 45 to 50। এটা হচ্ছে তার রিপ্রোডাকশনের। রিপ্রোডাক্টিভ লাইফটা কিন্তু সুনির্দিষ্ট, এক্সেপশনাল বা রেয়ার কিন্তু যেহেতু আমাদের একটি ফলিকল একটি মাত্রই ডিম বহন করছে, কিন্তু এই ডিমটিতে মানে ম্যাচুরেশন নিয়ে আসতে 5 থেকে 12টি ফলিকল কিন্তু এই প্রসেসে থাকে। তার মানে দেখেন 5 to 12 follicles that undergo the process of maturation each month of reproductive period। তাহলে প্রতি মাসে আমার কিন্তু একটি ম্যাচিউর ওভাম মানে ওসাইট তৈরি করতে 5 থেকে 12টি ফলিকুলের প্রয়োজন হচ্ছে। ফলিকল ফ্রম অ্যান ওয়ান ovary become finally matured and release an ovum। তাহলে one follicle from and one ovary, তাহলে একটি ফলিকল একটি ওভারি থেকে become finally matured and release an ovum। তাহলে ফাইনালি কি হচ্ছে, একটি, তাহলে প্রতি মাসে দেখেন একটি থেকে দুটি ওভারি থেকে এক মাসে কিন্তু রিলিজ হচ্ছে। তাহলে এ ম্যাচিউরড ফলিকল ইজ নোন অ্যাজ গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল নামটা একটু আমরা খেয়াল রাখবো। তাহলে একটি ম্যাচিউর ফলিকুলকে আমরা কিন্তু গ্রাফিয়ান ফলিকল বলছি। এবং দেখেন অ্যাবাউট 400 ওভামস আর ওভুলেটেড ইন রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে একটি রিপ্রোডাক্টিভ লাইফে, একটি মেয়ের রিপ্রোডাক্টিভ লাইফে 400 ওভাম কিন্তু ম্যাচিউরড ওভাম মানে রিলিজ হচ্ছে, কিন্তু তার ফলিকল কতটি থাকছে? 40,000, 40 80,000। ঠিক আছে, আমরা সেই ছবিটিতে ফিরে আসি। একটু খেয়াল করেন যে আমাদের যে স্টেজিং দেখেন, প্রিডার্মাল ফলিকল, এরপরে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, এগুলো হচ্ছে ধীরে ধীরে তার ওই যে স্টেজিং ডেভেলপমেন্ট, টারশিয়ারি ফলিকল, এরপরে আসছে ম্যাচিউর। দেখেন ম্যাচিউর ফলিকল, এই যে ম্যাচিউর ফলিকলের মধ্যে তাহলে এই যে অবস্থাটি ফলিকল গুলো ওভারিতে যখন একটি ম্যাচিউর ফলিকল ম্যাচিউর ওভাম আসছে কিভাবে, প্রিডার্মাল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, লাস্টে হচ্ছে একটা ম্যাচিউর ফলিকল। এখান থেকে দেখেন রাপচার হয়ে বের হয়ে আসছে, এই যে ওভামটা বের হয়ে যায়, এই যে ওভুলেটেড ওভাম, ওভুলেটেড ওভাম। একটু খেয়াল করেন, রাপচার হয়ে ওভুলেটেড ওভাম বের হয়ে আসছে। মূলত এই বাচ্চা হওয়ার জন্য এই ওভামটি প্রয়োজন। তাহলে আমাদের কাছে যে ইনফার্টিলিটির কেস আসছে, ইনফার্টিলিটির কেসের জন্য আমাদের এই ওভুলেশনটা বা ওভামটা আসলে ম্যাচুরেশন কিনা, ম্যাচিউর কিনা আমাদের খেয়াল হবে। ঠিক আছে স্যার, তাহলে দেখেন যেটা আমরা বললাম, লিবারেশন অফ অ্যান ওভাম ফ্রম দ্য ওভারি ইজ কল্ড ওভুলেশন। তাহলে ওভুলেশনটাকে আমরা যদি লিবারেশন মানে স্বাধীন করে দেওয়া, একটা ওভামকে স্বাধীন করে দেওয়া। দেখেন ওভামটি আমাদের কিসের মধ্যে ছিল? ওভারিয়ান ফলিকুলের মধ্যে ছিল, সেই ফলিকুল থেকে এ মুক্তি পাচ্ছে, এটি হচ্ছে ওভুলেশন। এই প্রসেসটিকেই বলা হচ্ছে ওভুলেশন। এটি সাধারণত কখন ঘটে? সাধারণত ইট অকার্স অন or about the 14 days of 28 days of menstruation cycle। আমাদের যে মিনস্ট্রেশন সাইকেল, এটিকে আসলে অনেকেই দেখেন আমরা বলি 30 দিন বা এক মাস, যে ডেটে হচ্ছে সেটাই, কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে 28 দিন। এর সাথে আরেকটি বিষয় হচ্ছে প্লাস এবং -1 বলা হয়, 28 ± 1, এটা হচ্ছে মিনস্ট্রেশন সাইকেল, যদি আমরা সংক্ষেপে MC লিখতে পারি। আর এটার যদি আমরা ওভুলেশন সাইকেল বা ওভুলেটরি সাইকেল বলি, সেটা হচ্ছে 14 ± 1 ডে। তাহলে যদি কারোর মিনস্ট্রেশনটা রেগুলার হয়, দ্যাট মিনস 14 ± 1 ডেজ এর মধ্যে থাকে, তাহলে ওই কাপলকে ইনফার্টিলিটি কেসের জন্য
আপনি তাদেরকে, অনেকেই বুঝে না এই বিষয়টি, আসলে তাদের কখন সহবাসে যাওয়া প্রয়োজন বা কখন মিলনে যাওয়া প্রয়োজন কনজুগাল লাইফের ক্ষেত্রে। ঠিক আছে, যে আপনি ওই ওভুলেশন বা ওভুলেটরি ডেট যদি তাদেরকে একটু ক্যালকুলেট করে দিতে পারেন, অনেক পেশেন্টের কিন্তু উইদাউট মেডিসিনেও তারা কনসিভ করা সম্ভব। কারণ অনেকেই এই বিষয়টি জানে না, অনেকেই আমাদের দেশে ভুল ধারণা আছে যে যে কোনো সময় ইন্টারকোর্স করলেই বাচ্চা আসে। এই ধারণাটা কিন্তু অনেক কাপলের মধ্যে, বিশেষ করে গ্রাম অঞ্চলে পাওয়া যায়। শহরে তো অনেকেই শিক্ষিত এটির ক্ষেত্রে। তাহলে আমরা এই যে 14+-1 এর সাথে আসলে স্পার্ম এবং ওভামের লাইফ স্প্যানের উপরে ডিপেন্ড করে আমরা গড় হিসেবে মাঝখানের যে 10 দিন, দ্যাট মিনস 10তম দিন থেকে 20তম দিন, এই মাঝখানের 10 দিনে যদি কোনো ইনফার্টাইল কাপলকে একদিন পর পর ইন্টারকোর্সে যাওয়ার পরামর্শ দিতে পারি ইন কেস অফ ইনফার্টিলিটি। আর এছাড়া তো আমরা কারণ খুঁজে বের করে ট্রিটমেন্ট দিব, কিন্তু এটি অবশ্যই আমরা পরামর্শের মধ্যে বলবো। আচ্ছা, তাহলে আমাদের যে জায়গাটি বললাম যে এই যে ফলিকুলটা রাপচার হয়ে গেল, ফলিকুল থেকে কি বের হয়ে গেল, ওভারিয়ান ফলিকুল থেকে ওভাম বের হয়ে আসলো। এই ওভারিয়ান ফলিকুল থেকে ওভাম বের হয়ে আসার পরে যেটা থাকে, এই সেই স্ট্রাকচারটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এই স্ট্রাকচারটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। আচ্ছা, এখন আসি আমাদের এই ওভারির ফাংশন। যদি আমরা বলেছি যে ওভারি আমাদের গ্ল্যান্ড, একটু খেয়াল করেন, তাহলে এর এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই রকমের ফাংশন আছে। এক্সোক্রাইন ফাংশন আছে এবং এন্ডোক্রাইন ফাংশন আছে। তাহলে এক্সোক্রাইন ফাংশন কি হচ্ছে, এটা এটা প্রডিউস করতেছে এবং রিলিজ করতেছে এগ বা ওসাইট, ওভাম। ওভারি থেকে আমাদের ওভাম সিক্রেশন হচ্ছে বা এগ বা ওসাইট আমরা যে নামেই ডাকতে পারি, এটা প্রোডাক্ট মানে প্রোডাকশন হচ্ছে এবং রিলিজ হচ্ছে। আচ্ছা, এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে আমাদের এই ওভারি থেকে 4টি হরমোন সিক্রেশন হয়। মেয়েদের ক্ষেত্রে আমরা মূল যে দুটি হরমোন, সে দুটি হরমোনের একটি নাম হচ্ছে এস্ট্রোজেন আর একটি হচ্ছে প্রোজেস্টেরন। এস্ট্রোজেন সিক্রেশন হয় হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে। খেয়াল করেন, ম্যাচিউরড ফলিকুলকে বলা হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল, ওই গ্রাফিয়ান ফলিকুল থেকে এস্ট্রোজেন সিক্রেশন হচ্ছে। এবং কর্পাস লুটিয়াম, দ্যাট মিনস আমার এই গ্রাফিয়ান ফলিকুল, দ্যাট মিনস রাপচার হওয়ার পরে, ওভুলেশন হওয়ার পরে বাদবাকি যে স্ট্রাকচার, সেটিকে আমরা বলছি কর্পাস লুটিয়াম। সেই কর্পাস লুটিয়াম থেকে কিন্তু প্রজেস্টেরন সিক্রেশন হচ্ছে, দেখেন, সিক্রেটেড বাই কর্পাস লুটিয়াম। আরেকটি হরমোন হচ্ছে অ্যান্ড্রোজেন, আর আরেকটি হচ্ছে রিল্যাক্সেন। এই 4টি হরমোন আমাদের মানে ওভারির থেকে সিক্রেশন হচ্ছে। ফাংশনটি হচ্ছে দুটি, একটা হচ্ছে এক্সোক্রাইন, এন্ডোক্রাইনের মধ্যে। এক্সোক্রাইনের মধ্যে বললাম সে ওসাইট বা এগ প্রোডাকশন করছে এবং রিলিজ করছে, আর এন্ডোক্রাইনে তো আমাদের হরমোন সিক্রেশন করছে। হ্যাঁ, আমরা এরপরে আসি যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের কিছু ডিজিজ, ওভারিয়ান কিছু ডিজিজ আছে, তার মধ্যে আমরা খুব কমনলি পাই ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্টের স্লাইডটি কি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, কিছু করার নেই, মানে নেটওয়ার্কে খুবই ঝামেলা করছে। আচ্ছা, তাহলে ওভারিয়ান সিস্ট, আসলে এগুলো সবই পিকচার দেওয়া ছিল, যার জন্য বোঝানোটা। ওভারিয়ান সিস্ট আমাদের হচ্ছে, এর সাথে আরেকটি পার্থক্য আমি যেটা বলি সেটি হচ্ছে আমাদের দেখেন আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ওই অ্যাডিনেক্সাল সিস্ট। এই রিপোর্টটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। অ্যাডিনেক্সাল সিস্টটা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। এই দুটি কিন্তু আমরা অ্যাডিনেক্সাল এরিয়াতে সিস্ট হচ্ছে, এটি একটি আলাদা বিষয়। যার জন্য ওভারিয়ান সিস্টের মধ্যে আবার বেশ কিছু প্রকারভেদ আছে, এটা গতদিন স্যার কিন্তু বলেছেন। এবং দুটি জায়গা, একটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই দুটি স্যার বলেছেন। সিনড্রোম বলতে যেটি বোঝায় সেটি কিন্তু বেশ কিছু সিমটমের সমন্বয়ে একটি সিনড্রোম, সিমটম না, একটা হচ্ছে সিনড্রোম। এই জায়গাটিকে একটু কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? সিস্টে কিন্তু আমরা বেশি পেয়ে থাকি, অ্যাডিনেক্সাল সিস্ট কিন্তু আমরা খুব বেশি পেয়ে থাকি।
দেখেন আমরা একটা হচ্ছে নর্মাল ওভারি আছে, এরপরে ওভারি আছে, এরপরে সিস্ট আছে। দ্যাট মিনস ওভারিতে এই সিস্টিক লেশন তৈরি হয়। এখন এই সিস্টের ক্ষেত্রে কিছু প্রকারভেদ আছে, এটি আসলে একটু বিশদ আলোচনা, যেটি আমরা হয়তো বা পরবর্তী কোনো ক্লাসে করার চেষ্টা করব, এবং আমাদের নীলকমল বর্মন স্যারও করেছেন। আমরা একটু ছবিতে খেয়াল করি, ছবিতে যদি খেয়াল করে দেখেন, যদি এই সিস্টের ভিতরে বেশিরভাগ হচ্ছে দেখবেন যে রিপোর্টে একেবারে ক্লিয়ার ফ্লুইড, ইনসিস্টিক লেখা থাকে, ক্লিয়ার ফ্লুইড। হ্যাঁ, এটি ওভারিতে হয়। এই এর পরের যে ছবিটি দেখছেন একটু খেয়াল করেন, এটি কিন্তু রিয়েল। আমরা আগের যে ছবিটি দেখলাম এটা একটি ডামি ছবি, এরপরে হচ্ছে রিয়েল ছবি। ঠিক আছে, দেখেন আমাদের ওভারিটা আপনারা বুঝতে পারছেন কিনা, একেবারেই মোটা করে সাদা যেটি, এটা কিন্তু সিস্ট, এটা ওভারি না। এর পাশে যেটি আছে সেটি হচ্ছে আমাদের ইউটেরাস, এবং নিচের জাস্ট ইউটেরাসের নিচে বাম দিকে দেখেন সাদা একটি আছে, ওইটি হচ্ছে ওভারি। এটা হচ্ছে নর্মাল ওভারি, কিন্তু এই সাইডে হচ্ছে সিস্টিক ওভারি। তাহলে আমরা কিন্তু রিয়েল পিকচারের সাথে একটু মেলান। আর নিচের দিকে দেখেন এই যে যেটা ওমেন্টামে চর্বি আছে এবং কোলন আছে। আমরা এই ছবিটি আগেও দেখিয়েছি, ইউটেরাস পাচ্ছেন, ওভারি, এটা ফেলোপিয়ান টিউব এবং এডিনেক্সাল এরিয়া, এই এরিয়াতেও কিন্তু ছোট ছোট মাল্টিপল সিস্ট হয়। এই এডিনেক্সাল এরিয়াতেও মাল্টিপল সিস্ট হচ্ছে। আরেকটি সিস্টের কথা আমরা একটু বললাম, ডারময়েড সিস্ট। এই সিস্টটি সম্পর্কে আসলে এই রেয়ার, এই সিস্টটি একটু রেয়ার। রেয়ার এই কারণেই, এই ডারময়েড সিস্টটির মধ্যে সাধারণত অনেক ক্ষেত্রে, যেমন আমি আমার একটি পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, একটি আল্ট্রাসনোতে ওনার মধ্যে চুল আছে, এবং ডারময়েড সিস্টের মধ্যে আসলে দেখবেন চুল, দাঁতের মতো শক্ত জিনিস, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো এই সিস্টে থাকে। এবং ডারময়েড সিস্ট গুলো আসলে ভালো করা হোমিওপ্যাথিতে খুব কঠিন। অন্যান্য সিস্ট গুলো খুব দ্রুতই ভালো হয়ে যায়, বাট ডারময়েড সিস্টটা যেতে বেশ বেশ বেগ পেতে হয়। এখন সফলতার হার কার কতটুকু আমি জানি না, কিন্তু আমি প্রায় 2টি কেস দেখেছি। আসলে এই পেশেন্ট গুলো বেশি সময় আমাদের কাছে থাকে না, কারণ যখন কমে না তখন কিন্তু আসলে সমস্যা। কিন্তু এই ডারময়েড সিস্ট থাকা অবস্থায় ওই পেশেন্টটি কিন্তু কনসিভ করেছে। ওনারা অবশ্য পরবর্তীতে বলছিল যে আসলে সমস্যা হবে। থাক, সমস্যা কি, আপনি যেহেতু কনসেপ্ট নিয়ে আপনাদের মূল বিষয় ছিল, আপনি কনসেপ্ট করেছেন, যেটা ওনারা পারেননি। সেক্ষেত্রে হোমিওপ্যাথি যখন আপনাকে কনসেপ্ট নিয়ে এসে দিতে পেরেছে, বাচ্চা নিয়ে এসে দিতে পেরেছে, এই সিস্ট নিয়ে আপনি টেনশন করেন না, পরে কেটে ফেলেন। যাক, পরবর্তী তার বাচ্চাও যদিও সিজারিয়ান সেকশন করা লেগেছে, ভালো আছে। এবং আমরা দেখেন এই ছবিতে নর্মাল যে রাইট ওভারিটা কিন্তু নর্মাল, এবং লেফট ওভারি যে সিস্ট এটা হচ্ছে ডারময়েড সিস্ট। আচ্ছা, এরপরে গতদিন যেটা বলা হয়েছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমরা বলি, সিনড্রোম এবং ডিজিজের মধ্যে কিছু পার্থক্য স্যার বলেছিলেন। দেখেন আমাদের ডান দিকের যে ওভারি এটা হচ্ছে নর্মাল, এবং বাম দিকের পলিসিস্ট, পলি মানে অনেক, তার মানে সিস্টিক লেশন গুলো অনেকগুলো হবে, এবং এটি এত ছোট ছোট হয়, খুবই টিনি সাইজের, মানে আল্ট্রাসাউন্ডতে লিখে দেয় টিনি সিস্ট। ঠিক আছে, যেমন আমরা গলব্লাডারের স্টোনে কিন্তু টিনি স্টোন পাই, অনেকগুলো মাল্টিপল টিনি স্টোন, এই কথাটি কিন্তু ইউএসজি রিপোর্টে লেখা থাকে। ঠিক আমাদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে ডিজিজ, এটির আল্ট্রাসোনোগ্রাফিতেও কিন্তু আমরা এই কথাটি পেয়ে থাকি। আচ্ছা, এর সাথে আমাদের আরো কিছু রোগ আসলে ওভারিতে হয়। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কার্সিনোমা অফ ওভারি। এই কার্সিনোমা অফ ওভারি আমরা যদিও খুব কম পেয়ে থাকি, কিন্তু সৌভাগ্যবশত আমি একটি দেখেছিলাম। সবসময় আমরা কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করব যে অনেক সময় আমরা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা নিয়ে থাকি। দয়া করে এই কাজটি থেকে বিরত থাকাটাই মনে হয় শ্রেয়তর। এই কারণেই বলছি আমি কথাটি, যে এটি থেকে অনেক সময় কার্সিনোমা অফ ওভারি এটা হতে পারে, ওভারিয়ান কার্সিনোমা হতে পারে। তবে একটি টেস্টের কথা আমি যাদের লং টাইম এই ওভারিয়ান সিস্টে ভুগছেন,
অবশ্যই তাদেরকে একটি টিউমার মার্কার টেস্ট আছে CA-125 ব্লাড দিয়ে করা হয়, এই টিউমার মার্কারটি অবশ্যই করে নেবেন। তবে অ্যাজ এ হোমিওপ্যাথ চিকিৎসক হিসাবে যে কোনো প্রকার টিউমার আমরা যদি সেটার টিউমার মার্কার যেটা বলা হয়, এই টিউমার মার্কার গুলো বা ক্যান্সার মার্কার গুলো অবশ্যই করে নেবেন সাবধানতার জন্য। তাহলে আপনার ট্রিটমেন্ট করতে অ্যাটলিস্ট আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরে একটু যদি দীর্ঘ সময় লাগেও তাতে আপনার ভয়ের জায়গাটি কিন্তু থাকে না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।